সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম পরমাণুর মডেল নিয়ে। সেখানে আমরা আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণুর মডেল। আজকে আলোচনা করব রাদারফোর্ডের পরমাণুর মডেল ও বোর পরমাণুর মডেলের মধ্যে তুলনা, অর্থাৎ কী সাদৃশ্য লক্ষ্য করা যায় এবং কী বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা চলে আসি রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনাতে চলে আসছে। রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল। শিক্ষার্থীরা, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে প্রথমেই আমরা সাদৃশ্য লক্ষ্য করব। সাদৃশ্য এই দুটি মডেলের মধ্যে কি মিল অর্থাৎ সাদৃশ্য লক্ষ্য করি। তো দেখো যে প্রথম সাদৃশ্য দুটি মডেলের মধ্যেই আমরা যে সাদৃশ্য লক্ষ্য করতে পারি যে উভয় পরমাণুর মডেলের ক্ষেত্রেই বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। একে উভয় পরমাণু মডেলই বলেছে নিউক্লিয়াস। এক নম্বর সাদৃশ্য এটা। দুই নম্বর সাদৃশ্য বলা হয়েছে যে পরমাণুর নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। এটি বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও বলা হয়েছে, আবার রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রেও বলা হয়েছে। এখন দুই নম্বর সাদৃশ্য আমরা লক্ষ্য করলাম। তিন নম্বর সাদৃশ্যটা এরকম যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলও বলেছে, বোর পরমাণু মডেলও বলেছে যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এই যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ, এই অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা আর এই কক্ষপথগুলোতে আমাদের ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে। তিন নম্বর সাদৃশ্য এটা আমরা লক্ষ্য করলাম। চার নম্বর যে সাদৃশ্য যেটা লক্ষ্য করব যে রাদারফোর্ডের পরমাণুর মডেল ও বোর পরমাণু মডেল উভয় মডেলই বলেছে যে পরমাণুর কেন্দ্রটি ধনাত্মক চার্জযুক্ত এবং কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনটি ঋণাত্মক চার্জযুক্ত। এদের মধ্যে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রনটির কেন্দ্রমুখী বল এবং ভি বেগে আবর্তনরত অর্থাৎ আবর্তনরত কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনটির কেন্দ্র বহির্মুখী বলের মান সমান। এই দুটি বলের মান সমান। এটি রাদারফোর্ডের পরমাণু মডেলও বলা হয়েছে, বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও বলা হয়েছে। এই সকলে আমরা এই দুটি মডেলের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করেছি। তো এখন চলে আসবো এই দুটি মডেলের মধ্যে বৈসাদৃশ্য। এই দুটি মডেলের মধ্যে যদি আমরা বৈসাদৃশ্য লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বৈসাদৃশ্য। এই দুটি মডেলের মধ্যে যদি বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম বৈসাদৃশ্যটা এরকম যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি প্রতিষ্ঠিত হয়েছে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আর বোর পরমাণু মডেলটি প্রতিষ্ঠিত হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের উপরে ভিত্তি করে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। একটা বৈসাদৃশ্য লক্ষ্য করলাম। দুই নম্বর যে বৈসাদৃশ্য, তো এটা যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা লক্ষ্য করেছি যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে। এরকম হতে পারে যে এটা নিউক্লিয়াস যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে। কিন্তু বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এটা বলা হয়নি। ইলেকট্রনগুলো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করতে পারবে না, অর্থাৎ ইলেকট্রনগুলো আবর্তনের জন্য কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের স্থির কক্ষপথ রয়েছে। যেমন
এখানে একটা কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3, এভাবে নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট শক্তির কিছু কক্ষপথ রয়েছে। শুধুমাত্র সে সকল কক্ষপথে বা সে সকল শক্তি স্তরে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারবে। 4 নম্বর যে বৈসাদৃশ্যটা লক্ষ্য করা যায়, দেখো যে এই যে 3 নম্বর বৈসাদৃশ্যটা হচ্ছে ইলেকট্রনের আমার যে হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালী কোনো সুষ্ঠু ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। 4 নম্বর বৈসাদৃশ্য হলো যে আমার এই যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন ঘুরছে, হ্যাঁ, এর যে রেখা বর্ণালী অর্থাৎ শক্তির যে বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে। রাদারফোর্ডের পরমাণু মডেলটি বলেছে যে পরমাণুতে ইলেকট্রনের যে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে, অর্থাৎ পরমাণুতে যে বর্ণালী সৃষ্টি হয় তাহলে বর্ণালীটিও নিরবিচ্ছিন্নভাবে হওয়ার কথা, কিন্তু পারমাণবিক বর্ণালীটি আমার বিচ্ছিন্ন রেখা বর্ণালীর সৃষ্টি হয়। এই বিচ্ছিন্ন রেখা বর্ণালীর ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি, কিন্তু বিজ্ঞানী বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা জানি যে যখন কোনো একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন শক্তির বিকিরণ বা শোষণ ঘটে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে। যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তির বিকিরণ ঘটে। যেমন নিম্ন শক্তি স্তরের শক্তি যদি E1 এবং উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, তাহলে ডেল E = E2 মাইনাস E1 = H নিউ। যেহেতু শক্তির পরিমাণ নির্দিষ্ট, তাই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্দিষ্ট হয়ে থাকে, তাই এই মডেলের সাহায্যে যে বর্ণালী সৃষ্টি হয় সেটি হচ্ছে রেখা বর্ণালীর সৃষ্টি হয়। তাই বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর বিচ্ছিন্ন রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। এসবই আমরা লক্ষ্য করেছি যে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে বৈসাদৃশ্য। তাহলে আমরা বোর পরমাণু এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসব বোর তত্ত্বের প্রয়োগ। বোর তত্ত্বের প্রয়োগ। বোর তত্ত্বের প্রয়োগ, বোর তত্ত্বের যে 3টি প্রয়োগ ছিল তার মধ্যে প্রথম প্রয়োগটি হচ্ছে 1 নম্বর প্রয়োগ, n-তম এর ব্যাসার্ধ নির্ণয় Rn। তো আজকে আমরা n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এটি নিয়ে আলোচনা করব। n-তম কক্ষপথের যে ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমরা বোর তত্ত্বের যে বোর মডেলটা আমরা একটু দেখি। এখানে ইলেকট্রন ভি বেগে আবর্তন করছে, আর ZE Z² ভাগ আর mv² ভাগ আর হচ্ছে কেন্দ্রমুখী বল। কি বল যে নিউক্লিয়াস। হ্যাঁ,
বোর তত্ত্বের যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এক্ষেত্রে আমরা বোর পরমাণু মডেলটি নিয়ে একটু আলোচনা করব। ধরি হাইড্রোজেন বা হাইড্রোজেন সাদৃশ্য এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জের পরিমাণ ZE। তাহলে এখানে জেড হচ্ছে ওই মৌলের যে মৌলটির কথা বলা হয়েছে সে মৌলটির পারমাণবিক সংখ্যা, এই হচ্ছে নিউক্লিয়াসের প্রত্যেকটি প্রোটনের চার্জ, এবং এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ইলেকট্রনের চার্জ ইজুগাল টু এ। এখন মনে করি এম ভর বিশিষ্ট একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি বেগে ঘুরছে, ভি বেগে নিউক্লিয়াস কেন্দ্র করে আবর্তন করছে। তাহলে এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। যাই হোক, আমরা এখন কুলম্বের সূত্র অনুসারে লক্ষ্য করব যে কুলম্বের সূত্র অনুসারে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর যে আকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, ইলেকট্রনের কেন্দ্রমুখী বল ইজুকাল টু জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ার, জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ার, এবং ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বলের মান কেন্দ্র বিমুখী বল ইজিক্যাল টু এম ভি স্কোয়ার ভাগ আর। হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করলাম কুলম্বের সূত্র অনুসারে। এখন যদি কোনো একটি ইলেকট্রনকে একটি নির্দিষ্ট কক্ষপথে যদি স্থিতিশীলতা অর্জন করতে হয় তাহলে এই ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান এবং কেন্দ্র বিমুখী বলের মান দুটি সমান হতে হবে। অর্থাৎ ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান হতে হবে। জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ার ইজুকাল টু এম ভি স্কোয়ার ভাগ আর। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি ভি স্কোয়ার ইজুকাল টু জেড স্কোয়ার ভাগ এম আর, এটা একটা আমরা সমীকরণ পেলাম। 1 নম্বর সমীকরণ দেই। এখন আমরা চলে আসি যে বোর তত্ত্বের, বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা। আমরা জানি যে দ্বিতীয় প্রস্তাবনা থেকে, তাহলে আমরা কি জানি, দ্বিতীয় প্রস্তাবনা থেকে আমরা বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা থেকে জানি কোনো একটি ইলেকট্রন, যে কোনো একটি কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা h/2π-এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। যদি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এম ভি আর ইজুকাল টু এন h/2π, এখানে n ইজুকাল টু 1 2 3 ... অর্থাৎ n এর মান হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে তার মান। ইলেকট্রনটি যদি প্রথম কক্ষপথে আবর্তন করে তাহলে 1, দ্বিতীয় কক্ষপথে আবর্তন করে 2, তৃতীয় কক্ষপথে আবর্তন করে 3, অনুরূপভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা ভি এর মানটি নির্ণয় করতে পারবো। ভি ইজুকাল টু এন এইচ ভাগ 2π এম আর। হ্যাঁ, এই ভি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো কি, দেখো, আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব n স্কোয়ার h স্কোয়ার ভাগ 4π স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার ইজুকাল টু জেড স্কোয়ার ভাগ এম আর। এখান থেকে আমরা কি করব, জেড এর মানটি আর এর মানটি বের করব। চলে আসি, এম আর কেটে গেলে জেড
স্কোয়ার ইজ ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m r। হ্যাঁ, এটা হলো, বা এই আরকে যদি আমরা এর পাশে নিয়ে আসি, আর ইজ ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m z স্কোয়ার, বা এটা এরকম আকার দিতে পারি আমরা, n স্কোয়ার h স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m স্কোয়ার ইন্টু n স্কোয়ার ভাগ z। তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, সেটি হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আর n ইজ ইকুয়াল টু h স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m স্কোয়ার ইন্টু n স্কোয়ার ভাগ z। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো, যদি n এর মান যেটাই হোক না কেন, n এর মান যদি 1, 2, 3, 4 যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো। এখানে যে এই পদগুলো মান জানা থাকলে আমরা n ইজ ইকুয়াল টু 1 প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, n ইজ ইকুয়াল টু 2 দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, n ইজ ইকুয়াল টু 3 তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, n ইজ ইকুয়াল টু 4 চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, এভাবে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারবো। এখানে এগুলা যে পদগুলো, যেমন h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, h এর মান h ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আমাদের n ইজ ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা, পথের সংখ্যা, z হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, বিগ সংখ্যা, পায়ের মান আমাদের জানা আছে 3.1416, m এর মান হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, ইলেকট্রনের চার্জ E ইজ ইকুয়াল টু আমরা জানি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। হ্যাঁ, এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা একটি কক্ষপথের ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, যদি আমরা চলে আসি প্রথম কক্ষপথে, হাইড্রোজেনের একটি প্রয়োগ চলে আসে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখব হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করি। হাইড্রোজেনের আমরা কি করব, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব R1। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণ, সেটা আমরা জানি কি, আর n ইজ ইকুয়াল টু h স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m স্কোয়ার ইন্টু n স্কোয়ার ভাগ z। এখন এই যে এখানে n ইজ ইকুয়াল টু 1 প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, n ইজ ইকুয়াল টু 1, h ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক এমন আমরা জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এটাকে আমাদের সিজিএস এককে আনতে হবে, এর মান আর এককে আনতে হবে। h ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 ইনভার্স
27 arc E R arc second। হ্যাঁ, আমরা জানি যে 1 arc is equal to 10 to the power minus 7 জুল। ওকে, এখন চলে আসি জেড, সরি এন এর মান জানছি পাই is equal to 3.1416। ইলেকট্রনের ভর m is equal to 9.11 into 10 inverse 28 গ্রাম। ইলেকট্রনের চার্জ is equal to আমরা জানি 1.6 into 10 inverse 19 কুলম্ব। একে আমরা ESU এককে আনবো is equal to আমরা 4.8 into 10 to the power 10 minus 10 ESU, অর্থাৎ আমরা জানি 1 কুলম্ব is equal to 3.0 into 10 to the power 9 ESU। এখন এই মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আর 1 is equal to H এর মান আমাদের দেওয়া আছে 6 পয়েন্ট সরি R1 is equal to 6.626 into 10 inverse 27 উপরে স্কোয়ার ভাগ 4 into পাই 3.1416 স্কোয়ার ইন্টু ইলেকট্রনের ভর দেওয়া আছে আমাদের 9.11 into 10 to the power minus 28। এখন ইলেকট্রনের চার্জ 4.8 into 10 to the power minus 10 ওর স্কোয়ার, আর n এর মান 1 উপর স্কোয়ার, z is equal to 1। হ্যাঁ, এই মানটা থেকে আমরা বের করতে পারবো, ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো যে ক্যালকুলেশন যদি করি আমরা নির্ণয় করতে পারবো 0.5292 into 10 to the power minus 8 সেন্টিমিটার। তাহলে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি পেলাম 0.5292 into 10 to the power 8 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করলাম। আমরা এভাবে এই সূত্রের সাহায্যে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তোমরা ট্রাই করবে। আজকে তাহলে এ পর্যন্তই, আর ক্লাসটিকে আর দীর্ঘায়িত করছি না। আজকে এখানেই ক্লাসটিকে সমাপ্ত করছি।